হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পিডাব্লিউ বাংলা। তো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কেমিস্ট্রি সাজেশনস অনলি ফর সেমিস্টার টু স্টুডেন্টসদের জন্য। তো চলো গাইজ, তবে একটা শর্ত, সাজেশনস তো আমরা ডেফিনেটলি দেখবো এই ভিডিওতে, এবং কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন জায়গাগুলো হাইলাইট করতে হবে সেইগুলো ডেফিনেটলি বলবো। তো এবার দেখো, যেহেতু এটা স্কুল ভিত্তিক পরীক্ষা, মানে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন করবে, তো স্বাভাবিকভাবে মানে কোয়েশ্চেন্স তো ডিফারেন্ট কাইন্ড অফ তো হবেই, বাট যে যে জায়গাগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, যেই জায়গাগুলো হাইলাইটেড হওয়া খুবই প্রয়োজন, এবং যে যে টপিকগুলো তোমার ভালো করে রিভিশন করা বলো বা প্র্যাকটিস করা বলো সেইগুলো প্রয়োজন, তো সেইগুলো তো আমাদের করতেই হবে। তার কারণ তুমি যদি একটু PYQ অ্যানালিসিস করো এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন তুমি যদি অ্যানালিসিস করো, তাহলে যে জায়গা থেকে তোমার প্রশ্নগুলো আসবে, মানে আসা সম্ভব, মানে খুব ইম্পর্টেন্ট, এবং যে মানে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো যে যে টপিক থেকে তুমি দেখতে পাবে, তো সেই টপিকগুলো ডেফিনেটলি তোমাকে খুব জোর দিয়ে, ভালো করে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, মানে ভালো করে রিভিশন করতে হবে, ভালো করে স্টাডি করতে হবে। এবং সেই টপিকগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে কি না সেগুলো সব কিন্তু বলবো। তো ভিডিওটা কাটলে কিন্তু চলবে না, কাটলে কিন্তু খুব ভুল হবে। তো থরলি শুনতে হবে, না হলে কিন্তু হবে না, না হলে কিছুই বুঝতে পারবে না, সব মাথার ওপর দিয়ে বাউন্সার কিন্তু বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল, এই যে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে দুখানা চ্যাপ্টার রয়েছে আমরা জানি, ইনফ্যাক্ট তিনখানা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে দুখানা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম এবং থার্মোডাইনামিক্স। ঠিক আছে, ফিজিক্যাল শুনলেই হয়তো অনেকে, বিশেষ করে ক্লাস 11 স্টুডেন্টস, মানে তোমাদের গায়ে হয়তো জ্বর আসে, বাট জ্বর আসার মতন কিছু নেই। দেখো, এখানে যে জিনিসগুলো তোমাদের করতে হবে সেগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশনস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তোমরা এর আগে দেখেছো ম্যারাথনে হোক বা মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্স, আমি কিন্তু বলেছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিলেটেড কী ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। তো সেই অঙ্কগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করা। ঠিক আছে, লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, এবং চাপ পরিবর্তন করলে বা ভলিউম পরিবর্তন করলে বা টেম্পারেচার পরিবর্তন করলে একটা বিক্রিয়া কিভাবে প্রভাবিত হতে পারে, বা ইকুইলিব্রিয়ামটা কোন দিকে সরে যেতে পারে, তো এই ব্যাপারগুলো। এরপর আসছে আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়ামে সবার প্রথমে হচ্ছে পিএইচ রিলেটেড ক্যালকুলেশনস, মানে তোমাকে বলে দিল, ধরো 100 ml 0.4 মোলার HCl এর সঙ্গে তুমি ধরো 200 ml 0.5 মোলার H2SO4 মেশালে বা অ্যাসিড মেশালে, তাহলে ওভারঅল ওই মিশ্রণের পিএইচ কত হবে। বা দুখানা বেস, ধরো একটা অ্যাসিডের সঙ্গে বেস মেশাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে পিওএইচ বা পিএইচ কি হবে। বা ধরো একটা অ্যাসিটিক অ্যাসিড সলিউশন, তার গাঢ়ত্ব বলে দিল এবং যার ধরো বিয়োজন ধ্রুবক বলে দিল, তাহলে সেখান থেকে তোমার পিএইচ কি করে তুমি বার করবে সেই দ্রবণটা। ঠিক আছে, বাফার সলিউশন ওই হেন্ডারসন ইকুয়েশন ইউজ করে তোমার যে কে এর মান বার করতে বলতে পারে, পিএইচ এর মান বার করতে বলতে দিতে পারে, মানে হেন্ডারসন ইকুয়েশন রিলেটেড যে অঙ্কগুলো, তো সেই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তারপর চলে আসবে সল্ট হাইড্রোলিসিস, মানে লবণের যে আদ্র বিশ্লেষণ। তোমরা জানো যে তোমার মৃদু ক্ষার এবং তীব্র অ্যাসিডের যে লবণ, তার আদ্র বিশ্লেষণ করলে কি তৈরি হয়, তার পিএইচ কিভাবে প্রভাবিত হয়। ঠিক আছে, বা ধরো একটা মৃদু অ্যাসিড, মানে তীব্র ক্ষারের যে লবণ, তো তাকে আদ্র বিশ্লেষণ করলে বা সেই সলিউশনের পিএইচ এর মান তুমি কিভাবে নির্ণয় করবে। তো এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবং সবার লাস্টে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ধরো তোমাকে বললো যে মোলার সলিউবিলিটির সঙ্গে সলিউবিলিটি প্রোডাক্ট ধরো কি হবে, বা কোন পিএইচে এটা অধক্ষিপ্ত হবে, বা তোমাকে বলতে পারে যে এখানে সলিউবিলিটি বার করতে বলতে পারে। তো এই যে বিভিন্ন সলিউবিলিটি প্রোডাক্ট রিলেটেড অঙ্ক, যেটা বারবার করে আমি বলছি যে ম্যারাথনে আমরা অলরেডি করেছি, এবং মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন্সও ধরো আমরা দেখব বা দেখতে চলেছি। তো সেই জিনিসগুলো, সেই অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে, তারপর এবার চলে আসছি হচ্ছে থার্মোডাইনামিক্সে। তো ফার্স্ট ল রিলেটেড যে নিউমেরিক্যালস, মানে এখানে বলতে চাইছে হচ্ছে যে নিউমেরিক্যালস রিলেটেড টু ফার্স্ট ল, মানে ধরো তোমাকে বলছে যে তাপের শোষণ হচ্ছে এতটা, কি কার্য হচ্ছে এতটা, তাহলে অন্তঃশক্তির পরিবর্তন কি হবে। ঠিক আছে, এটা। তারপর এইটা তো খুব হাইলি ইম্পর্টেন্ট, এটা আমি তো বলবো যে খুব খুব মানে বেশি ইম্পর্টেন্ট এটা। তার কারণ হচ্ছে যে
এইটা এখান থেকে একটা কোশ্চেন ধরো আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। তার কারণ হচ্ছে এনথালপির সঙ্গে ইন্টারনাল এনার্জি চেঞ্জের যে রিলেশন, এবং একটা ধরো স্থির আয়তনে বলে দিল যে একটা কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ধরো আন্তঃশক্তির পরিবর্তনের মান ধরো বলে দিয়েছে, ডেল্টা ইউ এর মান ধরো বলে দিয়েছে, তোমাকে বললো ডেল্টা এইচ এর মানটা বার করতে, ঠিক আছে। এই ধরনের যে অঙ্কগুলো। তারপর থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি মানেই সেই এনথ্যালপি ক্যালকুলেশন, তোমাকে ধরো দুটো তিনটে ধরো রিয়াকশনস দিয়ে দিল, সেখান থেকে বললো যে এই পার্টিকুলার রিয়াকশনের তোমার এনথ্যালপি চেঞ্জের মানটা কি হবে সেটা বার করো, ক্যালকুলেট করো সেইগুলো, ঠিক আছে। তারপর হচ্ছে স্পন্টেনিটি গিভস ফ্রি এনার্জি। তোমরা জানো ওই যে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস দিয়ে যে ইকুয়েশনটা রয়েছে, তার মানে একটা রিয়াকশানে এনথালপির মান যদি তুমি জানো, এনথালপি চেঞ্জের মান বা এন্ট্রপি চেঞ্জের মান তুমি যদি জানো, তাহলে সেখান থেকে কি করে মানে সেই বিক্রিয়াটা বা সেই প্রসেসটা সেটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, সেই ধরনের ধরো কোশ্চেন দিতে পারে, ছোট কোশ্চেনও দিতে পারে, বা 5 নম্বরের কোশ্চেন হিসাবেও কিন্তু তোমাকে এখানে কিন্তু মানে ছোট একটা পার্ট হিসাবে, 5 নম্বর কোশ্চেনের ছোট একটা পার্ট হিসাবে কিন্তু এখানে দিতে পারে, ঠিক আছে, 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন হিসাবে। এবার আসছি অর্গানিকে। অর্গানিকে সবার প্রথমে হচ্ছে জিওসিতে আমরা যদি দেখি তাহলে হাইব্রিডাইজেশন, মানে ধরো তোমাকে মলিকিউল দিয়ে দেবে, তো সেখানে বলবে যে এই আন্ডারলাইন করা কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশনগুলো কি হবে সেগুলো বলো। আইইউপিএসসি নোমেনক্লেচার সেটা তো করতেই হবে, মাস্ট ডু, ঠিক আছে। অ্যাসিডিটি এবং বেসিসিটি অর্ডার, যে বিভিন্ন ধরো অ্যাসিডগুলোর যে আম্লিকতার যে ক্রম, বা হচ্ছে তোমার পিকে অর্ডার বা কে অর্ডার, সেইগুলো ঠিক একই রকমভাবে বেসিসিটি মানে বিভিন্ন বেসগুলোর জন্য, মানে হচ্ছে ক্ষারকত্বের যে ক্রম সেইগুলো। তারপর স্টেবিলিটি অর্ডার অফ হচ্ছে রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস। এটা আমি একটু বলছি, এই যে রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস কথাটার মানে হচ্ছে এই যে কার্বোক্যাটায়ন কার্বনায়ন ফ্রি র্যাডিকালগুলোর যে স্টেবিলিটি অর্ডার, তো সেইগুলো ভালো করে করতে হবে। এবং বাকি রয়েছে আইসোমারিজম। আইসোমারিজম থেকে কীরকম কোশ্চেন আসতে পারে, ধরে নাও যে তোমাকে একটা আণবিক সংকেত বিশিষ্ট একটা কম্পাউন্ড দিয়ে দিল, তো সেখানে বললো যে এর কতগুলো আইসোমার হবে, এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে। এবার চলে আসি হাইড্রোকার্বনসে। হাইড্রোকার্বনসে প্রথমেই হচ্ছে হ্যালোজেনেশন রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যালকেনের বিভিন্ন হাইড্রোকার্বনের যে হ্যালোজেনেশন, ঠিক আছে। তারপর হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস অফ অ্যালকিনস এবং অ্যালকাইন্স। অ্যালকিনস এবং অ্যালকাইন্সের কিন্তু অসংখ্য এখানে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট নেম রিয়াকশনসগুলো রয়েছে। তোমরা জানো ওজোনোলিসিস বলো, ওজোনোলিসিস যদিও আর নেম রিয়াকশন নয়, বাট ওজোনোলিসিস রিয়াকশনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রিয়াকশনসগুলো রয়েছে, তো এর মধ্যেই কিন্তু তোমার নেম রিয়াকশনসও রয়েছে, অনেক নেম রিয়াকশনসও রয়েছে। তো সেই নেম রিয়াকশনসগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে, নেম রিয়াকশনসগুলো কিন্তু ছাড়লে চলবে না, ঠিক আছে। এবার নেম রিয়াকশনসগুলো মধ্যেও তুমি যদি বলো যে স্যার কোন রিয়াকশনস পড়তে হবে, কোনগুলো পড়বো আর কোনগুলো ছাড়বো, তাহলে প্রথম কথা বলে দিচ্ছি বাবা, এখানে ওরভাবে বলাটা পসিবল নয়, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে এটা স্কুল ভিত্তিক পরীক্ষা হবে, এবং এখানে তুমি বুঝতেই পারছো যে মানে আগের বছর কি এসেছিল, পরের বছর এইগুলো বাদ দেবে কি দেবে না, ওরকমভাবে অ্যানালিসিস করা সম্ভব নয়। তো নেম রিয়াকশনস যা রয়েছে, যে ইম্পর্টেন্টগুলোর নেম রিয়াকশনসগুলো রয়েছে, ইনক্লুডিং ওজোনোলিসিস রিয়াকশন। ওজোনোলিসিস আমি বারবার এই কারণেই বলছি যে ওজোনোলিসিস থেকে কিন্তু প্রশ্ন কোনো না কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ, মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কিন্তু আসবেই, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি বলতে ধরো তোমাকে কিছু কম্পাউন্ড দিয়ে দিল, বেশ কিছু কম্পাউন্ড, তো এদের মধ্যে বললো যে এদের মধ্যে কোনগুলো ধরো অ্যারোমেটিক, বা কতগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড রয়েছে, বা কোনগুলো অ্যারোমেটিক হবে, বা কোনগুলো নন অ্যারোমেটিক, বা কোনগুলো অ্যান্টি অ্যারোমেটিক, এই ব্যাপারগুলো। তারপর হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনস, মানে এই যে বেঞ্জিনের যে ফ্রিডেল ক্রাফটস যে রিয়াকশন, প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন, তো সেই জায়গাটা, সেই যে রিয়াকশনসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং কেমিক্যাল রিয়াকশন অ্যালকিনস অ্যালকাইন্সের মধ্যে বুঝতেই পারছো ওজোনোলিসিস রয়েছে, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রিয়াকশনসগুলো রয়েছে, এবং প্রিপারেশন রিয়াকশনসও রয়েছে অ্যালকেনের বা মানে অ্যালকাইনের, আমি মানে অ্যালকিন বা অ্যালকাইন আমি বলতে পারি, যে প্রিপারেশন রিয়াকশন। তুমি যদি এখানে আরেকটা জিনিস অ্যাড করো, যে প্রিপারেশন রিয়াকশনস অফ হচ্ছে অ্যালকিনস এবং অ্যালকাইন্স, মানে প্রিপারেশন রিয়াকশন, এরকম 5 নম্বরে আমি এখানে অ্যাড করে দিয়েছি যে প্রিপারেশন অফ অ্যালকিনস এবং হচ্ছে অ্যালকাইন্স, ঠিক আছে, প্রিপারেশন অফ অ্যালকিনস এবং অ্যালকাইন্স। তো এইগুলো আমি বলছি কেন, তার কারণ হচ্ছে যে কনভার্সনে কাজে আসতে পারে অ্যালকিনস এবং অ্যালকাইন্স, এবং এটা 5 নম্বর আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা একটু তোমরা দেখো এই জায়গাটা।
এবং রেডক্স রিয়াকশন সবার লাস্টে আমি এটা রেখেছি, যে এখানে ধরো ছোটোখাটো কোশ্চেন, ধরো 3 নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে, তো 3 নম্বর প্রশ্নগুলো ধরো দুটো ভাগে বিভক্ত থাকতে পারে বা তিনটে পার্ট কোয়েশ্চেনও থাকতে পারে, হোয়াট এভার, যাই হোক না কেন। তো এখানে প্রথম কথা হচ্ছে টাইপস অফ রিয়াকশনের ওপর প্রশ্ন হতে পারে। ধরো তোমাকে বললো এটা কি ধরনের রেডক্স রিয়াকশন, কম্প্রপোর্শনেশন না ডিসপ্রপোর্শনেশন এরকম, বা তোমাকে এখানে বললো ক্যালকুলেশন অফ অক্সিডেশন নাম্বার, এইটা তো প্রথমে তোমাকে জানতেই হবে। তার কারণ এটা জানলে তুমি সেই ধরনের কোশ্চেন্সগুলো করতে পারবে, যে কোনটা হচ্ছে যে অক্সিডাইজিং এজেন্ট আর কোনটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, রিডিউসিং এজেন্ট কোনটা, অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট, এটা তুমি নির্ণয় করতে পারবে। মানে অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো, রিডিউসিং এজেন্ট কোনগুলো, এইগুলো আমি পড়তে বলছি না। মানে তুমি অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেট করতে তুমি যদি জানো বা প্রপারলি যদি করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে একটা রেডক্স রিয়াকশনে কার অক্সিডেশন হচ্ছে আর কার রিডাকশন হচ্ছে, এবং সেই বেসিসে তুমি কে এখানে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে আর কে এখানে রিডিউসিং এজেন্ট হচ্ছে সেটা কিন্তু তুমি বার করতে পারবে। এবং সবার লাস্টে হচ্ছে ব্যালেন্সিং অফ রেডক্স রিয়াকশন। এবার তুমি জানো যে ব্যালেন্সিং আমরা দুভাবে করতে পারি, যে অক্সিডেশন নাম্বার মেথড এবং আমরা আয়ন ইলেকট্রন মেথড। এবার আয়ন ইলেকট্রন মেথডটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট, এবং এই রিয়াকশনের মাধ্যমে আমরা কিন্তু কি বলে জানো, যে কোনো টাইপের জটিল যে রেডক্স রিয়াকশনসগুলো রয়েছে সেইগুলো আমরা ব্যালেন্স করতে পারি। তো কাজেই এই জিনিসগুলো মাস্ট ডু, এবং দেখো সিলেবাস তো পুরো রয়েছে, ঠিক আছে, পুরো পড়াই উচিত, বাট এই সাজেশনের মানে হচ্ছে যে এই জায়গাগুলো অত্যন্ত ভালো করে কর, ঠিক আছে। সাজেশনের মানে এই নয় যে এইটা ছাড়বো ওইটা ছাড়বো, ওইটা নয়। সাজেশনের মানে হচ্ছে যে তুমি যা পড়েছো লাস্ট মুহূর্তে বা শেষ মুহূর্তে এই জায়গাগুলোকে আরো ভালো করে কভার করা, ঠিক আছে। এবং তুমি যদি সমস্ত কিছু মডেল কোয়েশ্চেন পেপার প্রপারলি, তোমার যদি ভালো রেজাল্ট করার যদি তোমার উদ্যোগ থাকে, তাহলে তোমার কিন্তু এই জায়গাগুলোকে আরো আঁটোসাঁটো করা উচিত, এবং আঁটোসাঁটো করার জন্য তোমাকে কি করতে হবে, যে এই জায়গাগুলোকে আরো ভালো করে রিভিশন করে যেতে হবে এই লাস্ট মোমেন্টে, ঠিক আছে। তো এইটুকুই আমার বলার ছিল গাইজ। এবং ফাইনাল চ্যাপ্টার তোমাদের হয়তো মনে ডাউট থাকতে পারে যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে স্যার কিছু তো বললেন না। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে দেখো কিছু বলার কিছু নেই। ফটোকেমিক্যাল স্মগ আর হচ্ছে নর্মাল যে স্মগের যে ডিফারেন্স, তারপর হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কি, গ্রিন হাউস গ্যাস তাদের যে ডিটেলস, এবং গ্লোবাল ওয়ার্মিং, তারপর জল দূষণে মানে জল দূষণে তোমার প্রভাবকারী বা জল দূষণ বাহিত যে রোগগুলো হয়, তো তাদের সেই রোগগুলো কিভাবে হচ্ছে, বা বায়ু দূষণ, তো এই অম্লবৃষ্টি, অ্যাসিড রেন, তো যেগুলোর ব্যাপারে আমার মনে হয় যে তোমাদের ভালো মতোই আইডিয়া রয়েছে, তার কারণ এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমরা এই জিনিসগুলো আগেও পড়েছো, সেই ব্যাপারগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এখানে রয়েছে। তো এখান থেকে সাজেশন দেওয়ার মতন কিছু নেই, বাট যেই জিনিসগুলো বললাম, যে টার্মগুলো আমি উচ্চারণ করলাম, যেরকম অ্যাসিড রেন মানে অম্লবৃষ্টি, বা ধরো ওয়াটার পলিউশন, তারপর হচ্ছে তোমার ফটোকেমিক্যাল স্মগ, তারপর হচ্ছে তো তোমার রিসেপ্টার কি জিনিস, ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে। গ্রিন হাউস এফেক্ট, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাসগুলো কিভাবে কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইডের থেকে কার্বন মনোঅক্সাইড বেশি ক্ষতিকারক আমাদের জীবদেহের জন্য, তো সেই যে জিনিসগুলো, তো সেইগুলো একটু ভালো করে পড়ো। মোট কথা যে এই চ্যাপ্টার থেকে মানে যে 4 মার্কস তোলাটা তুলনামূলকভাবে অনেকটাই সহজ, মানে তুমি কম পড়ে তুমি পেয়ে যাবে। তো কাজেই এই চ্যাপ্টারের সাজেশন খুব একটা বলার কিছু নেই, তবুও আমি এই কতগুলো পয়েন্ট আমি বলে দিলাম যেইগুলো তোমরা একটু ভালো করে স্টাডি করতে পারো, ঠিক আছে। দ্যাটস ইট গাইস ফর টুডে, আর কিছু বলার নেই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, ভালো থেকো, এবং তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও। তো টিল দেন বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, টাটা।